প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশকে নিয়ে খেলছে কারা। এই আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন অনলাইনে আরেকজন। আমাদের শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আসিফ এম শাহান, তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এরপরই আছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার আব্দুল আহাদ, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মুন্সি বোরহান মাহমুদ, উদ্যোক্তা সদস্য ইনকিলাব কালচারাল সেন্টার, তিনি আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন। আজকের আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, এরই মধ্যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন মুন্সি বোরহান মাহমুদ। নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত এই আলোচনায়। আমরা আলোচনা শুরু করছি, আপনি শুনতে থাকুন। শুরু করতে চাই এনসিপির আমরা শুরু করতে চাই সরাসরি মুন্সি বোরহান মাহমুদকে দিয়ে। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে জানতে চাই, আপনি ইনকিলাব কালচারাল সেন্টারের সঙ্গে যুক্ত আছেন একজন উদ্যোক্তা সদস্য হিসেবে। এই ইনকিলাব কালচারাল সেন্টার ওসমান হাদির হাতেই তৈরি করা, এবং ওসমান হাদি যেই লড়াইটা বাংলাদেশে করেছেন, যে সাংস্কৃতিক লড়াই এবং আধিপত্যবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ে তাকে জীবন দিতে হলো। এবং এর পরবর্তীতে যে ঘটনা পরম্পরা আমরা দেখলাম, সেই ঘটনা পরম্পরার পর এই মুহূর্তে আপনাদের আসলে প্রতিক্রিয়া কি? এরপরে ধাপে ধাপে আরো কতগুলো বিষয় আপনার কাছে জানতে চাইব। জি, আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24কে ধন্যবাদ। যে এই মুহূর্তে আমি মূলত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে রয়েছি, আর সে কারণে আশেপাশে যথেষ্ট ক্লাউড হওয়ার কারণে আমি একটু সরে এসে যদিও কথা বলছি। আপনারা জানেন যে আমাদের ওসমান হাদিকে এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভিতরে রাখা হয়েছে। তাকে সেখানে এখন আজকে রাতের জন্য এখানে রাখা হবে, এবং আগামীকালকে দুপুর 2টায় আমরা তার জানাজা অনুষ্ঠিত হবে এভিনিউতে, এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে। তো যাই হোক, সেই ত্রুটি আমাকে আজকে এখানে থাকতে হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি, যদি ইন হাউস আমি আপনার সাথে যুক্ত হতে পারতাম তাহলে হয়তো এত সাউন্ড হতো না বা এত নয়েজ আপনারা পেতেন না। তারপরেও যুক্ত হতে পেরেছি, যে ধন্যবাদ, এবং আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যেটা বলছিলেন ইনকিলাব কালচারাল সেন্টারের কথা, ইনকিলাব কালচারাল সেন্টারের যে স্বপ্ন, এটা ওসমান হাদির আজকের স্বপ্ন নয়। মূলত বাংলাদেশের কালচারাল সেক্টরে, সাংস্কৃতিক অঙ্গনে যে কালচারাল ফ্যাসিজমের বহিঃপ্রকাশ ঘটেছে, উত্থান ঘটেছে। জি, জনাব মুন্সি বোরহান মাহমুদ, আমরা আপনার কাছে এই আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যে দুই অতিথি আছেন তাদের একজনের কাছে জানতে চাই, জনাব আসিফ শাহান, আপনি ঘটনা পরম্পরা দেখেছেন। গত 24 ঘন্টায় যা বাংলাদেশে ঘটলো, ওসমান হাদি তিনি আততায়ীর গুলিতে তিনি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তিনি কিন্তু এক ধরনের ধারণা করতেই পারছিলেন, তিনি বলছিলেন যে আমি যে আন্দোলনে নেমেছি আমাকে হয়তো মেরে ফেলা হবে, এবং মেরে ফেললে তিনি সেটি নিয়ে ভীত নন, বরং তিনি মনে করেন তার সন্তান পরবর্তী প্রজন্ম এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তিনি বলে গেছেন যে তিনি মারা গেলে যেন হত্যাকারীকে খুঁজে বের করা হয়, তাকে যদি হত্যা করা হয়। তো ওসমান হাদির মরদেহ যখন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনা হলো, যে আবহটা তৈরি হবার কথা ছিল, মানুষ ভীষণ শোকাগ্রস্ত ছিল, সেটিকে আমরা দেখলাম একটা ভিন্ন খাতে নেওয়া হলো। আপনার কি মনে হয় এর পেছনে কারণটা কি? না, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। যে প্রথমে আজকে বাংলাদেশের জন্য, আমাদের সবার জন্যই খুব শোকের একটা দিন। মানে গতকালকেই আমরা তার মৃত্যুর খবরটা পেয়েছি, এবং এইটা যেটা আপনি বললেন যে উনি একটা আশঙ্কা করেছিলেন, একটা বিষয় ছিলেন, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ যে উনি রাজনীতির একটা নতুন ধারা, সেটার সাথে আমাদের মত দ্বিমত থাকতে পারে, সেটা হচ্ছে কি তিনি শুরু করেছিলেন। এবং যেটা আমি ওনার রাজনীতির দুইটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ মনে হয়। একটা পর্যায়ে আপনার মনে আছে যে উনি বলেছিলেন যে আমার সাথে যে শত্রুতা করছে আমি তার প্রতিও ইনসাফ চাই। সো এই যে মানে পলিটিক্স একটা ইনক্লুসিভ আইডিয়া, এটা নিয়ে আসে। এবং তিনি মারা যাওয়ার মাত্র কিছুদিন আগেও তার গায়ে ময়লা পানি ছোড়ার প্রেক্ষিতে ফেসবুকের পোস্টটাও যদি আমি দেখি,
সেটার দিক থেকে মানে আমি দুইটা ঘটনার কথা বলছি এই কারণে যে তার পলিটিক্সটা অফকোর্স ডিফারেন্ট ছিল। তিনি একটা আইডেন্টিটির জায়গা থেকে, তিনি একটা কালচারাল ডাইমেনশন থেকে একটা নতুন আইডিয়া উনি পুশ করার চেষ্টা করছিলেন। বাট এইটা খুব গুরুত্বপূর্ণ, উনি কিন্তু কখনোই সরাসরি আঘাতে যাননি। উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছিলেন যে আমাকে যদি কোনো একটা আইডিয়া বা আইডিওলজিকে যদি আমার ডিল করতে হয়, তাহলে আমার যেটা লাগবে আমার একটা কাউন্টার আইডিয়া বা কাউন্টার আইডিওলজি তৈরি করতে হবে। আমি সেইটা নিয়ে হচ্ছে গিয়ে কাজ করব, সেটা নিয়ে হচ্ছে গিয়ে করব। সো অ্যাটাক করা, ধ্বংস করতে যাওয়া, এর কোনোটাতেই ওসমান হাদির যে রাজনীতিটাকে উনি সাবস্ক্রাইব করেন সেই রাজনীতির সাথে এই জিনিসটা যায় না। এবং এইটা গুরুত্বপূর্ণ এগেইন এই কারণে, আপনি যেটা বললেন যে আমরা শোকের প্রস্তুতি নিচ্ছিলাম এবং এই যে সময়কালীনটা মানে পুরো দেশ তো অপেক্ষা করছিল তার জন্য এবং একটা শোক প্রকাশের একটা মানে প্রেক্ষাপট তৈরি ছিল, কিন্তু সেই শোকটা আমরা যথাযথভাবে আমরা কেউই পালন করতে পারিনি। কারণ ওই যে বললাম যে এই ঘটনাগুলো ঘটলো, আমরা বিভিন্ন জায়গায় যে আক্রমণের ব্যাপারটা দেখলাম, ডেইলি স্টারের কথাই বলি, প্রথম আলোর কথাই বলি, পরবর্তীতে ছায়ানট, এই যে এই বিভিন্ন জায়গাগুলোতে যে এই আক্রমণগুলো হলো, সেটা আমাদের শোক প্রকাশের যে ধারা সেইটাকে হচ্ছে গিয়ে একদিকে বাধাগ্রস্ত করলো। এবং একই সাথে আমার ধারণা এবং আমি এটা মনে করি যে হাদির যে শরীফ ওসমান হাদির যে রাজনীতিটা ছিল, যে বিশ্বাসটা ছিল, যেই জায়গাটাকে ভিত্তি করে তিনি সামনের দিকে এগুতে চাচ্ছিলেন, সেই সহনশীলতা কিন্তু ডায়ালগ, এবং এই ডায়ালগে হচ্ছে গিয়ে বিরুদ্ধ মতকে ধ্বংস করে দিয়ে না, সেও টিকে থাকবে এবং তার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে তৈরি করা একটা, সেইটাকে আমরা এক অর্থে অসম্মান করলাম। এবং এই অসম্মানটা করার যে কাজটা, সেইটা আমাদের দেশের জন্য ভালো না, শরীফ ওসমান হাদির যে স্মৃতি সেটার প্রতিও ভালো না, আমাদের ভবিষ্যতের রাজনীতির প্রতিও হচ্ছে গিয়ে ভালো না। এখন সেটা কেন হচ্ছে, এই কেন হওয়ার জায়গায় যেটা শুরুতেই চলে আসে, সেটা হচ্ছে পুরো জিনিসটাই তো একটা পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি তৈরি করেছে। যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা ইলেকশনের শিডিউল ঘোষণা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচারের কাজকর্ম শুরু হবে, এই পুরো জায়গাটায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা শঙ্কা ছিল। এবং এই জায়গাটায় এই ইনস্ট্যাবিলিটিটাকে তৈরি করে দেওয়া, আবারও হচ্ছে গিয়ে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন চলে আসা, আমাদের যে গণতন্ত্রের যে উত্তরায়ণ, সেই গণতন্ত্রের উত্তরায়ণটাকে আমরা যথাযথভাবে করতে পারবো কিনা, সেই সমস্যাগুলো এবং সেই প্রবলেমগুলোকে আবারও নিয়ে আসে। এটাতে সবচেয়ে লাভবান হবে তারাই যারা এই যে আমাদের যে গণতন্ত্রের অভিমুখে যে যাত্রাটা, নির্বাচন ইস্যুকে যে যাত্রাটা এবং রাজনৈতিক স্থিতিশীলতার দিকে আমাদের যে যাত্রাটা, এইটাকে ক্ষতিগ্রস্ত হলে যারা লাভবান হয়, তারাই আমার ধারণা হচ্ছে কালকের ঘটনা, আপনি যে বললেন যে ঘটনাক্রমে এবং ঘটনার এই পরিক্রমায় তারাই সবচেয়ে আনন্দিত হয়েছে, তারাই সবচেয়ে লাভবান হয়েছে। একটু ডাক্তার আব্দুল্লাহ আপনার কাছে আসতে চাই। আপনি যুগ্ম মুখ্য সচিব সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এনসিপির, এছাড়া এই সংগঠনটির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সঙ্গেও আছেন। আমরা গত কয়েকদিন দেখেছি হাদিকে যখন চিকিৎসাধীন করা হয় এভারকেয়ার হাসপাতালে, তার পরবর্তীতে তাকে বিদেশে নেওয়া এবং আসা, আপনি বিভিন্ন সময়ে আপডেটগুলো দিচ্ছিলেন। দেখুন, আমরা যে বিষয় নিয়ে এখন আলোচনা করছি, যে কারা এর নেপথ্যে, এই ভ্যান্ডালিজম কিংবা এই ম্যাসাকারগুলো কারা করছে, অগ্নিকাণ্ড কারা করছে, এই আলোচনা করছি। এখন তো বোধহয় আলোচনা হবার কথা ছিল যে হত্যাকারীদেরকে খুঁজে বের করা, গ্রেপ্তার করা। এরই মধ্যে কিন্তু আলোচনার টপিক অনেকটা শিফট হয়ে গেছে এবং নির্বাচনটা আদৌ হবে কিনা এই সমস্ত আলোচনায় যুক্ত হয়ে গেলাম। আপনার কি মনে হয় যে শরীফ ওসমান হাদির যে আত্মত্যাগ এবং তাদের খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যে দাবির প্রশ্ন, সেই জায়গা থেকে চোখ ঘুরিয়ে দিচ্ছে কারা? জি, ধন্যবাদ। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রত্যেকটা ব্যাপারেই একটা যোগসূত্র আছে। শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা এবং হত্যা করা, এবং হত্যার পরে যে পাবলিক পারসেপশন, একটা এনার্কির দিকে আতঙ্ক, যারা প্রার্থী আছে তাদের ভিতরে একটা আতঙ্ক, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটা, পাশাপাশি আপনি দেখবেন যে বাংলাদেশের যে বিভিন্ন পক্ষগুলো আছে, আসলে আমরা বাংলাদেশপন্থী একটা রাজনীতির চিন্তা করছি, যেখানে বাংলাদেশি থাকবে, হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, উপজাতি আদিবাসী থাকবে, সেখানে বাম থাকবে, ডান থাকবে, সেন্ট্রিস্ট থাকবে, সবাই থাকবে, সবাইকে নিয়ে একটা বাংলাদেশপন্থী রাজনীতিক একটা বন্দোবস্তের কথা আমরা বলছিলাম। এবং শরীফ ওসমান হাদি, আমার সহ আলোচক যেরকম বললেন যে উনি একটা ইনক্লুসিভ রাজনৈতিক আইডিয়ার দিকে হাঁটছিলেন, কিন্তু আমার মনে হয় যে এর পিছনে যারা জড়িত আছে বা ডিপ স্টেটে যারা আসলে কাজ করে, প্রত্যেকটা বিষয়ে খুব বেশি অবগত এবং কোন জায়গায় আঘাত করলে আসলে
এখানে দুইটা পক্ষ আলাদা হয়ে যাবে এবং এক পক্ষ আরেক পক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হবে, একটা উৎকণ্ঠা তৈরি হবে এবং বাংলাদেশে এটা অস্থিতিশীলতা পরিস্থিতি বিরাজ করবে। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনি যদি চিন্তা করেন সেটা অস্থির হয়ে যাবে এবং সামনে যে নির্বাচন আছে, গণতন্ত্রমুখী যে আমরা এতদিন ধরে ছিলাম না এবং এই 17 বছরে কিন্তু আমরা ভোট দিতে পারি নাই, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, আমার ভোট সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি যে আরেকজন দিয়েছে এবং এই যে গণতন্ত্রের পথে যে বাধারা ছিল সেই বাধা অতিক্রম করার জন্য কিন্তু আমরা গণতান্ত্রিক পন্থায় একটা ইলেকশনের দিকে যাচ্ছিলাম। এটাকে বাধাগ্রস্ত করার মনে হয় একটা যোগসূত্র আছে আমি মনে করি। দেখেন যে এখানে বাংলাদেশে যেই সময়ে আক্রমণ হয়েছে হাদির উপরে, ওই সময় বর্ডারটা সিল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে মধ্যরাতে বর্ডারটা সিল হচ্ছে, ঢাকার গেটগুলো সিল হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দিনকে দিন অবনতি হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন স্থাপনায়, নিউজ মিডিয়া, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে। এগুলো কিন্তু আমরা মোটামুটি একটা অ্যাজামশন করতে পারি। যখন প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণ হলো তখনই কিন্তু ধারণা করার কথা ছিল যে এইসব প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আক্রমণ হওয়ার কথা। তখনও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জিনিসগুলোতে কোনো স্টেপ নেয় নাই। তাহলে এটা কি আমি ব্যর্থতা দেখবো না? আমাদের প্রেস সচিব উনি দেখছেন, ব্যর্থতা তো বটেই। তাহলে আমরা দেখব যে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা জিনিস একই সূত্রে বাঁধা। আপনি যদি ক্যালকুলেশন করেন সায়েন্সের মতো, তাহলে দেখবেন যেই বাংলাদেশকে একটা এনার্কির মধ্যে দিয়ে, একটা অস্থিরতার মধ্যে দিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য যেই গ্রুপটা কাজ করছে তারাই মূলত ওসমান হাদিকে আক্রমণ করেছে। হ্যাঁ, এইটাকে কারা, এটা তো খুঁজে বের করা দরকার, ইন্টেলিজেন্স বের করবে। আমরা যারা সাধারণ জনতা আছি আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন একজন আরেকজনকে গালাগালি করছে, কাদা ছড়াছড়ি করছে, আপনি খুব সহজে দেখবেন যে এখানে কারা আক্রমণ করছে। সিসিটিভি ফুটেজ আছে, তাদেরকে আপনি গ্রেপ্তার করেন, তাদের জবানবন্দি নেন। এখানে আমি আসবো এই নেপথ্যে কারা, এই প্রশ্নটা আমি আরও একবার করতে চাই। অনলাইনে যুক্ত আছেন মুন্সিয়া বোরহান মাহমুদ, উদ্যোক্তা সদস্য ইনকিলাব কালচারাল সেন্টার। জি, আপনি শুরুতে বলছিলেন, এখানে আমাদের আলোচক বৃন্দ বলছিলেন যে যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করে সুবিধা পেতে পারে নির্বাচনে স্থগিত করে দিয়ে কিংবা দৃষ্টি ঘুরিয়ে দিয়ে, তারা আসলে কারা? শরীফ ওসমান হাদির এই প্রয়াণের পর দেশ জুড়ে যে শোকের আবহ ছিল সেটিকে ক্ষতিগ্রস্ত করলো কারা? আসলে তাদের উদ্দেশ্যটা কি? জি, আপনাদেরকে ধন্যবাদ। আপনি কি কোথাও একটু দাঁড়িয়ে কথা বলবেন? করতে বলেন তাহলে আমি একটু পেছন থেকে বলতে চাই যে শরীফ ওসমান হাদি আসলে যে কালচারাল ফাইটটা শুরু করেছে, এই ফাইটটা শুরু করার পর থেকে মূলত তার যে বক্তব্য, তার যে এই নির্বাচনের সংস্কৃতি, তার যে কালচারাল যে ফাইট, এই উদ্যোগগুলো মূলত কাদের বিরুদ্ধে যাচ্ছিল। আমরা তো খুব ভালো করে জানি যে শরীফ ওসমান হাদির সকল কাজগুলো আমাদের বাংলাদেশের পক্ষে, আমাদের বাংলাদেশপন্থী মানুষের পক্ষে অত্যন্ত সক্রিয় ভূমিকা তিনি রেখেছে। তবে তাদের শত্রু কারা হতে পারে? বাংলাদেশের কোনো মানুষ বা বাংলাদেশপন্থী কোনো মানুষ শত্রু হতে পারে না। এখানে ওসমান হাদি যখন ইলেকশনে নামলেন তখন তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি ইলেকশনে জিতবো কি জিতবো না সেটা আমার মূলত বিষয় নয়। আমি দেখাতে চাই 24-এর এই গণবিপ্লবের পরে বাংলাদেশের সংস্কৃতি কেমন হওয়া উচিত, নির্বাচনের সংস্কৃতি কেমন হওয়া উচিত, আমাদের কি বলে একজন মানুষ, একজন জনপ্রতিনিধি মানুষের কাছে কিভাবে যাবে, তার ভোট চাওয়ার ধরনটা কেমন হওয়া উচিত, ভোট চাওয়ার সংস্কৃতি কেমন হওয়া উচিত, তার আসলে জনগণের সাথে সম্পৃক্ততা কতটুকু গভীর হওয়া উচিত, সেই বিষয়গুলো মূলত আমি এখানে উপস্থাপন করছি। টাইটেল উপস্থাপন করতে চাই যে একজন মানুষ কিভাবে জনগণের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার রাজনীতি করবে এবং মানে আপনজনের রাজনীতি করবে, সেই ব্যাপারটা শরীফ ওসমান হাদি ব্যাপকভাবে অল্প সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এবং আপনারা অবাক হবেন যে যখন ওসমান হাদি পথে প্রান্তরে যখন মানুষের গণসংযোগ করতেন তখন একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে, একজন চাওয়ালা থেকে শুরু করে সকলে আপনার তাকে যেভাবে গ্রহণ করেছে, এই ব্যাপারটা আসলে আমাদের এই বাংলাদেশের নতুন সংস্কৃতি যে বন্দোবস্ত যারা চায় না, আমাদের এই স্বাধীনতার পরে 24 স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশে যে নতুন বন্দোবস্ত, নতুন সংস্কৃতি, নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন যে প্রজন্মের যে নতুন চিন্তার সাথে যারা অ্যাডজাস্ট হতে চায় না, তাদের কাছে ভালো নাও লাগতে পারে। আমাদের ইনকিলাব মঞ্চের জাবের স্পষ্ট করে সেদিন বলেছিল, আপনারা জানেন, হয়তো শুনেছেন, যে আমরা আসলে কাউকে সন্দেহের তালিকায় রাখতে চাই না, কিন্তু আমাদের সন্দেহের তালিকা থেকে কেউ মুক্ত নয়।
আমরা মনে করছি না যে মানে কাউকে স্পেসিফিকভাবে সন্দেহ আওতায় আমরা আনবো না, কিন্তু আবার আমাদের সন্দেহ তালিকা থেকে কেউ মুক্ত নয় যারা ওসমান হাদিকে কারা কারা তাদের চলার পথের বাধা এবং কাটা মনে করেছে ওসমান হাদিকে। ওসমান হাদির ব্যাপারটাই শুধু নয়, আমাদের এই বাংলাদেশ সংস্কৃতি আপনারা দেখেন, যখনই বাংলাদেশের পক্ষে সেই স্বাধীনতার পর থেকে যখনই বাংলাদেশের পক্ষে যেই কণ্ঠটা সোচ্চার হয়ে দাঁড়িয়েছে, কোনো একটা শক্তি তাকে হত্যা করার চেষ্টা করেছে। আমরা শহীদ জিয়ার কথা বলতে পারি, আমরা এর আগে জহির রায়হানের কথা বলতে পারি, যারাই বাংলাদেশের পক্ষে, যারাই বাংলার স্বাধীনতার পক্ষে নিরপেক্ষভাবে আমার দেশের জন্য, আমার দেশকে ভালোবেসে ভূমিকা রাখার চেষ্টা করেছে, প্রত্যেককেই গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে এইভাবে হত্যা হওয়াটা, এবং সেই হত্যা হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে নিশ্চুপ থাকা এবং একদিন পরে নাটক করে পুরস্কার ঘোষণা করার যে ব্যাপারটা আমরা দেখলাম, সেটা আমাদেরকে আরো বেশি আতঙ্কিত করেছে। জনাব বোরহান মাহমুদ, আপনার কাছে আসবো এই আলোচনায়, আপনার কাছে আলোচনা আসবো, আপনি আমাদের আলোচকদের কথা শুনতে থাকুন, আমরা আসবো। ডক্টর আসিফ শাহান, যেটি দেখা গেল যে যখন এই হত্যাকাণ্ড ঘটলো, এর পরে বিভিন্ন গণমাধ্যম, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কিন্তু হত্যাকারীর যে ছবি প্রকাশ করেছে। এরপর ডিএমপিও বলেছে যে একজন চিহ্নিত, এবং তার পরিচয়ে বলা হচ্ছে তিনি সাবেক ছাত্রলীগ নেতা, এবং সাম্প্রতিক আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল সেগুলোতেও তার উপস্থিতি দেখা গেছে, এবং বলা হচ্ছে যে এর পরপরই নাকি তিনি পালিয়ে গেছেন বর্ডারের কোনো একটা ফাঁক গলিয়ে। তো হত্যাকারী যখন চিহ্নিত, তিনি যখন পালিয়ে গেছেন, এখন একটা রূপরেখা তো সরকার আইন শৃঙ্খলা বাহিনী পেয়ে গেছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। আসলে হত্যাকারীকে ধরার জন্য তৎপরতাটা আসলে আপনি কতটুকু দেখছেন? এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের দূতকে ডাকা হলো, পক্ষান্তরে তারা আবার আমাদের দূতকে ডাকলো। আসলে হত্যাকারীকে ধরার উদ্যোগটা আসলে কোথায়, আপনি কি মনে করেন? আমি তো কোনো উদ্যোগ দেখি না, কারণ যেটা খুব পরিষ্কার কথা যে মানে প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে যাকে আমরা দেখেছি তার ভিডিও ফুটেজ, তাকে অলরেডি একবার গ্রেফতারও হয়েছেন তিনি, তাহলে সব কিছু হচ্ছে পরিচিত, তাকে ঝটিকা মিছিলগুলোতে দেখা গেছে। এইরকম একটা লোক এত কাছাকাছি যেতে পারছে, অস্ত্র ইস্যু করতে পারছে, এটা তো প্রথমত সরাসরি গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ফিল্ডার। আপনি মানে একজন মারা গেলে তাকে ধরার চেষ্টা করলেন, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে এ ধরনের কোনো কিছু যাতে না ঘটে, কারণ এই যে শঙ্কাটা যে ওসমান হাদি বলি এবং জুলাইয়ের অন্যান্য যারা আছেন তাদের অনেকের জীবনে যে শঙ্কার মুখে, এটা তো নতুন কিছু না। এই জিনিসটা তো হচ্ছে কি আপনি সব জায়গা থেকেই বারবার বলা হয়েছে। তাহলে ইন্টেলিজেন্সের রোলটা এখানে কোথায় যে এরকম একটা ঘটনা এত কাছাকাছি যেতে পারলো? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কথাটা বললেন ভাই, যে আপনি এই ঘটনাটা ঘটার পরে আপনি যেটা বললেন যে আমরা এই যে তার পরিচয় সব কিছু জানলাম কোথা থেকে? সোশ্যাল মিডিয়া থেকে, সংবাদপত্রে যারা আছেন তাদের কাছ থেকে, এই যে সিসিটিভির ফুটেজের বা এই জিনিসটা এটা কার কাছ থেকে? আমাদের কি এটা ওনাদের কাছ থেকে জানার কথা? মানে সরকারের তো একটা এগেইন ইন্টেলিজেন্স বিভাগ থাকে, একটা পুলিশ এসে থাকে, এটা তো আমাদের জানার কথা তাদের কাছ থেকে। আমরা দেখলাম তাদের আগেই এই সংবাদগুলো আসলো, এবং এর মাঝখানের সময়টায় আসলে সরকারের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা কি ভূমিকা পালন করেছেন আমাদের কাছে পরিষ্কার না। আপনি বর্ডার সিল করা বা এই কাজগুলো আপনি করেছেন কিনা পরিষ্কার না, আপনি করেননি। আমরা যেটা পরবর্তীতে বিভিন্ন সময় শুনতে পাচ্ছি যে আপনি এই কাজগুলো করেননি। সিম্পল ডিউ ডিলিজেন্স যে কাজগুলো, এটা তো অ্যাবসলিউটলি একটা কম্পিটেন্সের কোয়েশ্চেন। সেই কম্পিটেন্সের কোনো ধরনের কোনো নজির তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবং এই যে কম্পিটেন্স আপনি যেটা বললেন, তারপর যে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, আপনার যদি মনে থাকে যে যেই দিন এই ঘটনাটা ঘটলো সেই দিন দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই নির্বাচনী পরিবেশ এটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। তিনি খুবই স্মার্টলি বললেন যে আমি এটা নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো হচ্ছে আলু নিয়ে। তো এই যে এই আলুর নিয়ে যার এত উৎসাহ, তো তিনি ওই দায়িত্বেই থাকুন। তো তিনি যখন এইখানে চলে এসে একের পর এক ইনকম্পিটেন্স দেখাচ্ছেন, এবং তার বিরুদ্ধে আমরা কোনো, সবচেয়ে বড় কথা যে এই যে ইনকম্পিটেন্সের যে অভিযোগ, এটা তো নতুন কিছু না। আমরা এর আগে অসংখ্যবার তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। সরকারের কাছ থেকে আপনি কি কোনো রিয়াকশন দেখেছেন? এই যে তারপরে গতকাল রাত্রের যেই ঘটনাগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? তাহলে আপনি যেটা বললেন যে কোনো উদ্যোগ, এই যে যেই অদক্ষতা, যে ইনকম্পিটেন্স, গভর্নমেন্টের একটা মিনিমাম রেসপন্সিবিলিটি থাকে যে সরকার অনেক কিছুই করতে পারে না, কিন্তু একটা রাষ্ট্র চালাতে হলে সরকারের অ্যাটলিস্ট মিনিমাম জনগণের জীবনের নিরাপত্তাটুকু দেবার
এবং যখন হচ্ছে গিয়ে কেউ জনগণের অধিকার কেড়ে নেবে, সেটা জীবনের অধিকার হোক, জীবনের অধিকার তো সবচেয়ে বড় অধিকার, এই ছাড়া তার বাসস্থান, এই যে তার নিরাপত্তা, এই প্রত্যেকটা জিনিসকে যখন আপনি ভুলুণ্ঠিত করছেন, আমরা সরকারকে কোথাও খুঁজে পাচ্ছি না, এবং এটার দায় দায়িত্ব কেউ নিচ্ছে খুব না। পরিষ্কার এখন পর্যন্ত আসলে আসামিকে যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাকে কিভাবে আনা হবে, আদৌ পালিয়ে গেছে কিনা, সেটাও তো যদিও পরিষ্কার বাংলাদেশ করেনি, সীমান্তরক্ষী বাহিনী বলেছে যে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে Absolutely. নেই। ডাক্তার আব্দুল আহাদ, আপনি খেয়াল করে দেখবেন যে ওসমান হাদি ঢাকা ৮ আসনে তিনি প্রার্থী হিসেবে গণসংযোগ চালাচ্ছিলেন। সেই আসনের একজন হেভিওয়েট প্রার্থী বিএনপির মির্জা আব্বাস। প্রথমে যখন তাকে গুলি করা হলো, এক ধরনের নোশন তৈরি হলো, কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে এটি মির্জা আব্বাসের পক্ষ থেকে ঘটানো হয়েছে, অর্থাৎ টার্গেট কিন্তু এক ধরনের মির্জা আব্বাস ছিলেন। যদি এই ঘটনাটার এই যিনি হত্যাকারী তার পরিচয় দ্রুত প্রকাশ না পেত, তাহলে হয়তো প্রেশারটা বিএনপির উপরে যেত। এরপরে আবার দেখেন যখন এটা প্রকাশ পেল, তার কয়েকদিনের ব্যবধানে দেখা গেল হাদির যখন মরদেহ আনা হচ্ছে, তখন প্রতিপক্ষ হয়ে উঠল কারা? প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, আজকে রাত্রে আবার উদীচীর অফিসেও আগুন দেওয়া হয়েছে, যদিও পরে নেভানো গেছে। তাহলে এক ধরনের প্রথমে ছিল বিএনপি ভার্সেস ওসমান হাদি, এরপরে দেখা যাচ্ছে যে ওসমান হাদির সমর্থক ভার্সেস প্রগতিশীল প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি। এই যে দুই ধরনের খেলা এখানে দেখা যাচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। আসলে আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে এখানে নিজেদের মধ্যে যদি যুদ্ধটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে আসলে যেই পক্ষ চাচ্ছে বাংলাদেশকে একটা এনার্কির মধ্যে দিয়ে পার করবে, তারা কিন্তু ফয়দাটা এখান থেকে লুটবে। আসলে আপনি দেখেন প্রথমেই কিন্তু বড় শক্তি মির্জা আব্বাস, বিএমপি এবং যারা জুলাইয়ের পক্ষে শক্তি, আমরা মনে করি যে আমরা যারা তরুণ আছি, ওসমান হাদি বা আমাদের এনসিপি, তাদের মধ্যে যদি এরকম একটা এনার্কি তৈরি করা যেত এবং যদি খুব প্ল্যান করে তারা দেখবেন যে গুলিটা করেছিল এবং এমনভাবে গুলি করেছিল প্রফেশনালি, সে মারা যাবে এবং মারা যাওয়ার পরে দেশের পরিস্থিতিটা কী হবে, তরুণ ছাত্র সমাজ সবাই ওসমান হাদির পক্ষে থাকবে। অ্যাট দ্যাট মোমেন্টে মির্জা আব্বাসের এগেনস্টে যে একটা এখানে ভয়েস রেজ হবে, এই দুই পক্ষ কিন্তু ঝামেলা তৈরি হবে এবং ঝামেলা হয়ে গেলে কিন্তু এনার্কি তৈরি হবে, এই ইলেকশন বাধাগ্রস্ত হবে। ঠিক একইভাবে যখন ওরা ব্যর্থ হয়ে গেল, তখন প্ল্যান বিতে গেল। প্ল্যান বিটা কি? যেহেতু ওসমান হাদি একটু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং তাদের সাথে যারা একটু রাইটিস্ট আছে, তাদের সাথে একটু যোগাযোগ আছে, এইটার এগেনস্টে এখন যারা উদীচী আছে, প্রথম আলো আছে, ডেইলি স্টার আছে, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করেছে এবং এখানে তারা কিছুটা বলবো আমি সফল হয়েছে এবং প্রথম আলো, ডেইলি স্টার ভাঙচুর করেছে, উদীচী যে ভাঙচুর হয়েছে। এবং আমরা চেষ্টা করব যে, এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু অলরেডি বলেও দিয়েছে যে তারা আসলে বিভিন্নভাবে এখানে আসবে, তারা বিভিন্ন ফাঁদ পাতবে, আমরা কিন্তু সেই ফাঁদে পা দেওয়া যাবে না। যদি আমরা সবাই মিলে সেই ফাঁদে পা দেই, তাহলে কিন্তু দেশটা আরও অস্থিরতার দিকে যাবে এবং দেশটা আরও বিপদের মধ্যে যাবে। তো আমি যেটা আলোকপাত করছি যে এই যে একটা এনার্কি তৈরি হচ্ছে, এই এনার্কি তৈরি হওয়ার আগে কেন আমরা বুঝতে পারছি না? আমরা কিন্তু কিছুটা অ্যাজাম্পশন করতে পারি। অনেকে কিন্তু গ্রুপে লেখালেখি করছে যে এই প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ হবে, অথবা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছে, রাষ্ট্র আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, ইন্টেলিজেন্স আছে, আমাদের কাছে, জনমানুষের কাছে যদি এই ইনফরমেশনগুলো থাকে, তাদের কাছে কেন থাকে না? আমরা আগে দেখেছি যে ইন্টেলিজেন্স আগের যে পক্ষ আছে, বিরোধী পক্ষ ছিল জামাত, বিএমপি বা অন্যান্য যারা আওয়ামী লীগের বিপক্ষ শক্তি ছিল, তাদেরকে গ্রেপ্তার করার জন্য, তাদেরকে ধরার জন্য যে চিরুনি অভিযানগুলো চালাতো এবং তাদেরকে কত ইন্টেলিজেন্সের কতভাবে শক্তি প্রয়োগ করে তাদের কল রেকর্ড করে, কিন্তু আমরা 5 তারিখের পরে কি দেখেছি যে তাদের কেন্দ্রে সব এই যে ইন্টেলিজেন্সের যে দক্ষতা, সেগুলো কিন্তু সব গায়েব হয়ে গিয়েছে। আমরা কিন্তু এটার প্রয়োগ কিন্তু এখন দেখতে পাচ্ছি। গোয়েন্দা সংস্থার গোয়েন্দা তৎপরতার এক ধরনের ব্যর্থতা বা তো দেখাই গেছে। ডক্টর আসিফ শাহান, একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল 24-এ, সেখানে কিন্তু ভার্চুয়াল যারা ইনফ্লুয়েন্সার, যারা অনলাইনে কথা বলেন, তাদের একটা বড় ভূমিকা আছে। একই সাথে দেখা যাচ্ছে যে 5 তারিখ পরবর্তী বাংলাদেশে তাদের দ্বারা অনেকেই প্রভাবিত, উজ্জীবিত, দুটোই দেখা যাচ্ছে। তো এই প্রথম আলো, ডেইলি স্টারের উপরে যে হামলা, এর আগে কয়েকটা ঘটনাও কিন্তু দেখা গিয়েছে। প্রথম আলো অফিসের সামনে গরু জবাই দেওয়া হচ্ছে, কেউ কেউ বলছে যে এটা এই করতে হবে। গতকালকেও এই ধরনের ফেসবুকে কিছু ঘোষণা ছিল। এই ঘোষণাগুলোকে কি আপনি নিছক ঘোষণা হিসেবেই দেখেন? একটা সাংস্কৃতিক যে দ্বন্দ্ব বাংলাদেশে তো রয়েই গেছে, যে ধরেন প্রগতিশীলতা নাকি মৌলবাদ,
নাকি মধ্যম পন্থা, এই সাংস্কৃতিক লড়াইটা তো চলছে, এর আড়ালে অন্য কিছু কি দেখেন আপনি? না, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেখুন, আপনি যেটা বললেন যে এই যে এখানে যে একটা বিভাজন, সেই বিভাজনটা ছিল। পার্থক্য যেইটা আমি আগস্টের 5 তারিখের পরে দেখি, এবং যেটার কারণেই হচ্ছে গিয়ে আমরা অনেকেই অংশগ্রহণ করা এবং তারপরে হচ্ছে গিয়ে এটার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করার কারণটা হচ্ছে একটাই, যে একটা ডিভাইসিভ পলিটিক্সের জায়গা থেকে আপনার একটা ইনক্লুসিভ পলিটিক্সের জায়গায় চলে আসবেন, যেটার জন্যই হচ্ছে গিয়ে নতুন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা অনেকে এটার জন্য চেষ্টা করেছেন। এখন এখানে দুইটা ঘটনা আছে, দুইটা ব্যাপার আছে, যে প্রত্যেকটা দেশ যখন একটা রেভলিউশন পরবর্তী সময়ে যায় বা একটা ম্যাসিভ আপরাইজিং সময়ে যায়, প্রত্যেকটা দেশই না একটা ফেজের মধ্যে দিয়ে যায়, যেটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে অ্যাগনি অফ ট্রানজিশন। মানে ট্রানজিশনটা হওয়ার সময় যে আপনার হচ্ছে একটা ওলট পালট সময়ের মধ্যে দিয়ে চলে যায়, আপনি যেভাবে প্ল্যান করছেন সব কিছু ওইভাবে হবে না। এই সময় যেটা হয় যে বিভিন্ন ফোর্সগুলো, এক্সট্রিমিস্ট ফোর্সগুলোর এক ধরনের রাইজ ঘটে, এবং এইটার রাইজটা ঘটার একটা কারণ যেটা হচ্ছে যে মানুষের স্বভাবগত যে টেন্ডেন্সি, সেটা সবসময় হচ্ছে কি একটু এক্সট্রিমিস্টের দিকে। কিন্তু যে কারণে তারা এটা করতে পারে না, কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে বা সমাজের একটা নর্মস আছে, একটা ইনস্টিটিউশন আছে, মানে যেটা আপনি যদি গ্রামে গঞ্জে বা যেখানেই যান সেখানে হচ্ছে গিয়ে এই যে আপনি বয়স্ক লোককে সম্মান করবেন, এটা একটা সোসাইটাল নর্মস। গ্রামগুলোতে অসংখ্য ক্লাব থাকে, কালচারাল ইস্যু থাকে, তারা হচ্ছে এক ধরনের সোসাইটাল হারমোনি তৈরি করে। গত 14-15 বছরে যেটা হয়েছে কি জানেন, এই ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, যদি এইরকম কোনো ধরনের এক্সট্রিমিস্ট ফোর্সের রাইজ ঘটে, সোসাইটি যে সেটাকে কন্টেইন করবে বা থামিয়ে রাখবে, এইটার কোনো ধরনের মেকানিজম আর আমাদের হাতে ছিল না। এইরকম একটা পরিস্থিতিতে যদি সেই ইনক্লুসিভিটির দিকের জায়গায় বা টলারেন্সের জায়গায় যদি আমরা যেতে পারতাম, তাহলে আমরা একটা সমাধান পেতাম। এইখানে চলে আসে আপনি যে ইনফ্লুয়েন্সারদের কথা বলছেন, ওনারা এইটার না করে তারা হচ্ছে গিয়ে এটাকে ফ্যান দ্য ফ্লেম, যে ফ্লেমটা অলরেডি আছে সেটাতে ওনারা আরও বাতাস দিয়েছেন। এবং এই বাতাস দেওয়ার কারণে আপনি গতকালকের জায়গাগুলোই দেখেন যে একের পর এক জায়গাগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, যে এইসব প্রথম আলোতে যেতে হবে, তারপরে ডেইলি স্টারে যেতে হবে। এই যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে এক্সট্রিমিস্ট যে ফোর্সের যে উত্থান, সেটাকে এক ধরনের গাইড করা হচ্ছে এই জায়গাটাতে যাওয়ার জন্য, যেটা আমাদের যে সোসাইটাল হারমোনি, যেইটা এই ইনক্লুসিভিটিটার জায়গায় একটা বড় ধরনের ক্ষতির কারণ হচ্ছে ঘটে গেছে এখানে। এখন ধরেন এক্সট্রিমিস্ট ফোর্সের উত্থান দেখানোর জন্য এটা হতে পারে, সেটা হতে পারে, আবার সেটা এক্সট্রিমিস্ট ফোর্সে যারা ইনভলভ তারা আসতে পারে। এখন যদি বাংলাদেশকে দেখানো যদি যায় যে প্রগতিশীলতার উপরে প্রচন্ড আঘাত আসছে, মুক্ত মতের উপর আসছে, এই পলিটিক্যাল গেমিংগুলো তো আগেও হয়েছে, যারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তারাও তো এই ধরনের একটা অ্যাবসলিউটলি, এবং সে কারণেই তো হচ্ছে গিয়ে আমরা যেটা শুরুতেই বলছি যে এই গেমটা এখন খেলার উদ্দেশ্যটাই তো হচ্ছে ইনস্টেবিলিটি তৈরি করা। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বটা নিতে হবে, আর যেটা আমরা বললাম যে আমাদের যখন শোক প্রকাশ করার কথা, তখন আমাদের এই জিনিসপত্রগুলো নিয়ে চিন্তা করতে হবে। এবং আমাদের এখন আনফর্চুনেটলি হলেও আমাদের ওইটার জন্যই চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলোকে এই যে আমি কিভাবে রেস্ট্রেইন করতে পারি যে এই ভায়োলেন্সের দিকে যেন আমরা না যাই। অলরেডি অনেকগুলো ক্ষতি আমাদের হয়ে গেছে। আপনি যদি দেখেন যে অসংখ্য এম্বাসি তার হচ্ছে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে এই কনসার্ট নিয়ে, ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এটা হবে, এটা কি আমরা আরও বাড়াবো? এটা কি আমরা আরো আমি আসবো আপনার কাছে। আমরা যেতে চাই মুন্সি বোরহান মাহমুদের কাছে। মুন্সি বোরহান মাহমুদ, আপনি শুনছিলেন আলোচনা, বলা হচ্ছে যে এই হাদিকে হত্যা করা হয়েছে মূলত ভয় দেখানোর জন্য। একজন হাদিকে শুধু নয়, যারা তরুণ নেতৃত্ব রাজপথে ছিল জুলাই অভ্যুত্থানে এবং যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে, এই যে ইনকিলাব মঞ্চ এবং যে কালচারাল সেন্টার, এই সব কিছুকে ভয় দেখানোর জন্য। আপনি কি বলবেন যে এই কালচারাল সেন্টারের ভবিষ্যৎ এখন কি? হাদির গড়া প্রতিষ্ঠান কি এগিয়ে যাবে? এবং আসলে এই ভয়ে আপনারা কতটা ভীত? ধন্যবাদ আপনাকে। আমি আসলে এতক্ষণ রাস্তায় ছিলাম, কথা শুনতে এবং বলতে অসুবিধা হচ্ছিল। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আসলে আমাদের মানসিক অবস্থা কি আপনারা ভালো করেই জানেন। এইমাত্র আমি হসপিটাল থেকে আসলাম, ওসমান হাদির ফুটফুটে চেহারাটা দেখে আসলাম। আমি আপনাকে আপনার প্রশ্নের জবাবের আগে একটা অভিজ্ঞতার কথা শুধু বলছি। যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হন, আমি তার পাশে ছিলাম এবং আমি আমার বুকে করে তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আমি যখন ঢাকা মেডিকেলে তাকে প্রবেশ করাই এবং তাকে ইমার্জেন্সির বেডে যখন তাকে শুয়ে দেওয়ার পরে আমি ডাক্তার ডাকছিলাম। প্রায় 20 মিনিট পর্যন্ত আমরা ডাক্তার করে চিৎকার চেঁচামেচি করেছি, কিন্তু ডাক্তার আসেনি। এবং
অবশেষে আমি নিরুপায় হয়ে আমাদের এক সাংবাদিক বন্ধু জনকণ্ঠের আমার প্রিয় সাংবাদিক ইসরাফিল ফরাজিকে আমি ফোন করি যে ভাই দেখেন না একটু কোনো ডক্টর আমরা পাচ্ছি না। তখন ওনারা ওখান থেকে ফোন করে তারপরে বিভিন্নভাবে প্রায় 20 থেকে 25 মিনিট পর ডক্টর আসে। এইটা একটা রাষ্ট্রের ব্যবস্থাপনা আপনাকে আমি জানালাম। এরপরে আপনারা খেয়াল করেন সারা দিনের যে প্রস্তুতি এবং সরকারের যে প্রতিক্রিয়া, আমরা স্পষ্টভাবে খেয়াল করেছি ওই দিনটায় প্রশাসনের আসলে কি ভূমিকা ছিল। তারা যেন একদম নিরুত্তাপ, তাদের কাছ থেকে কোনো ধরনের আমরা কোনো তৎপরতাই খেয়াল করিনি। একদিন পর এসে সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে। যাই হোক, এই বিষয়টা আপনাকে জাস্ট জি, বলার জন্য বলা। এবং একটু সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, যেটা আপনি যেটা বলছিলেন যে আমরা ভয় পাবো কিনা, ওসমান হাদি আমাদেরকে এমন কোনো শিক্ষা দেয়নি যে এক বিপ্লবীর মৃত্যুর পরে আমরা ভয় পেয়ে যাবো। আপনি যদি ওসমান হাদির ভিডিওগুলো খেয়াল করেন এবং তার বলা কথা, সবগুলো কথা তিনি থরে থরে বলে গিয়েছেন। একজন বিপ্লবীর শাহাদাতে কখনো বিপ্লবীরা পিছিয়ে যায় না, বরং এক বিপ্লবীর শাহাদাতের পরে আরো শত সহস্র বিপ্লবীর জন্মগ্রহণ করে। বাংলাদেশে নতুন যে জাগরণ তৈরি হয়েছে, বাংলাদেশপন্থী মানুষের যে জাগরণ তৈরি হয়েছে, যেই নতুন বন্দোবস্ত হয়েছে এই 24শে বিপ্লবের পরে, এই বিপ্লবী চেতনা, এই বাংলাদেশপন্থী চেতনা কখনো থামিয়ে রাখা যাবে না। সেখানে যতই ষড়যন্ত্র হোক, যতই হত্যাকাণ্ড হোক না কেন, যতই গুপ্ত হত্যার মাধ্যমে আমাদেরকে শেষ করে দেওয়া হোক না কেন, গুপ্ত হত্যার মাধ্যমে কখনো কোনো বিপ্লবকে শেষ করা যায় না। মুন্সি বোরহান, একটা কথা কি বলবেন, তার হাতে গড়া যে কালচারাল সেন্টার, যেটির জন্য তিনি লাইব্রেরির জন্য বই সংগ্রহ করছিলেন, মানুষের কাছে বিনে পয়সায় হাত পেতে পেতে কষ্ট করে গড়েছেন, এই সেন্টারটার ভবিষ্যৎ কি হবে? এটি কি চালিয়ে নেবেন আপনারা? অবশ্যই এই সেন্টার আমরা চালিয়ে নিয়ে যাবো এবং এটা আরো বড় পরিসরে আমরা করবো ইনশাল্লাহ। আমরা খুব ভালোভাবে ভাবছি এবং এই সেন্টারটি শুধুমাত্র এতটুকু ছোট্ট পরিসরেই আমাদের থাকবে না। আমরা আরো আগ থেকে ভাবছিলাম ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় আমরা আরো 2টো ফ্লোর নিয়ে আরো বড় পরিসরে এই সেন্টার নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করছিলাম। আমাদের তো উদ্দেশ্য হচ্ছে একদল তরুণ প্রজন্ম তৈরি করা, যারা বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানবে এবং ইতিহাস ঐতিহ্যে সচেতন হয়ে বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখবে। এবং সেই কাজ অব্যাহত আছে, থাকবে। এবং একজন ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে একদল দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তোলা যায়। একজন নেতার ভিতরে আপনার কাছে আসবো আবারও। মুন্সি বোরহান, আপনি শুনতে থাকুন। আমরা আলোচনার শেষ দিকে ছোট করে আরেকবার করে আসতে চাই অধ্যাপক ডাক্তার আহাদ। দেখুন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মূলত একটি কণ্ঠ থামাতে চাওয়া হয়েছে বলেই বলা হচ্ছে। হাদি এমন একটি কণ্ঠ ছিল যিনি কাউকে ছেড়ে কথা বলেননি, কি সরকার, কি রাজনৈতিক দল, কিংবা এনসিপি, কিংবা জামায়াত, সব পক্ষকেই তিনি আক্রমণ করে কথা বলেছেন। তিনি স্পষ্টবাদী ছিলেন। এই কণ্ঠটা থামিয়ে দেওয়া হলো। সামনে তো আরও অনেক কণ্ঠ রাজপথে কথা বলছে। সেটি নিয়ে আপনারা কি ভাবছেন, যে তাদের নিরাপত্তা কিংবা তারা এখন কিভাবে এই পরিস্থিতিকে মোকাবেলা করবে? জি, ধন্যবাদ। আসলে আমি তার আগে আমার সহ আলোচক মুন্সি বোরহান ভাইয়ের একটু কথায় খুব বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। কারণ ঢাকা মেডিকেল কলেজে যখন ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয়, তখন ইমার্জেন্সি কমপ্লেক্সে তাকে প্রথমে ওসেকে নেওয়া হয়। তো তখন তাকে ভিতরে ওসেকে নেওয়া হয়, তখন কিন্তু তার অ্যাসিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় আমরা পাই। তখনই কিন্তু ডক্টররা তাকে 5 সাইকেল সিপিআর দিয়ে তারা আবার হার্টের কর্মক্ষমতা ফিরে আসে। তো উনি যখন ভিতরে দিয়ে মনে করছে যে ডাক্তার নাই, উনি বাইরে ঘোরাফেরা করছে, আমাদের সিসিটিভি ফুটেজ আছে, উনি তখন আসলে জানতেন না যে ভিতরে তার ম্যানেজমেন্ট হচ্ছে অলরেডি। তো আমরা সেদিক জাস্ট আলোকপাত করলাম যে তার চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঘাটতি হয় না এবং গোল্ডেন আওয়ারে 3 ঘন্টার মধ্যে অপারেশনও হয়ে গিয়েছে এবং তার চিকিৎসার ক্ষেত্রে সবসময় একটা বেস্ট ট্রিটমেন্টটাই সে পেয়েছে বলে আমি মনে করি। আর আপনি যেটা বলছিলেন যে আসলে আমরা যারা জুলাই অভ্যুত্থানের পর থেকে এই বিপ্লবী কণ্ঠ নিয়ে কাজ করছে বা বিপ্লবী কণ্ঠ নিয়ে বিভিন্ন সময় মত প্রকাশ করে, স্বাধীনভাবে মত প্রকাশ করে, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন শুধু ওসমান হাদি না, এরকম হাজারো ওসমান হাদি আছে যারা হুমকি পাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন নাম্বার থেকে তাদেরকে কন্টিনিউয়াস হুমকি দেওয়া হচ্ছে। এটা কিন্তু ওপেন সিক্রেট, সবাই জানে, আমাদের রাষ্ট্রযন্ত্র জানে, আমাদের সচেতন সমাজ জানে, সবাই জানে। কিন্তু আমরা কিন্তু প্রোটেকশনের কোনো ব্যবস্থা দেখছি না। আসলে প্রোটেকশন কিভাবে হবে? আপনি যদি দেখেন ওসমান হাদিকে কিভাবে খুন করা হয়েছে, একটা প্ল্যান করে 1 সপ্তাহ তার নির্বাচনী প্রচারণায় থেকে তার সাথে ক্লোজলি ডিল করে তার পছন্দ অপছন্দ জেনে তারপরে কিন্তু ডিল করা হয়েছে। এরকম যদি কারো ইন্টেনশন থাকে তাহলে তো খুব ডিফিকাল্ট আইডেন্টিফাই করা যে কে আপনাকে খুন করতে চাচ্ছে। তো আমরা যারা মনে করি, যারা এরকম বজ্রকণ্ঠ নিয়ে কথা বলে,
তাদের আসলে একটা সেফটি সিকিউরিটি মিনিমাম হলেও রাষ্ট্রের দায় আছে বলে আমরা মনে করি। এবং আমরা এই সাথে এটাও বলতে চাই যে আমরা আসলে ভয় পাই না। আমরা ওসমান হাদির মতো হাজারো ওসমান হাদি আছে, আসবে এবং ভবিষ্যতেও আরও তৈরি হবে। তবে আমরা বাংলাদেশপন্থী যারা আছি তারা কথা বলবোই, বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলবো, বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় এরকম কাজ নিয়ে আমরা কাজ করে যাব এবং বাংলাদেশের অধিকার বিনষ্টকারী যারা আছে তাদের বিরুদ্ধে সবসময় যুদ্ধ ঘোষণা করে আমরা ওসমান হাদির রক্ত থেকে আমরা শপথ নিয়েছি বলে মনে করি। ডক্টর আসিফ শাহান, আপনি এখন আমাদের যে সংকটটা দেখা যায়, যতটা না বাংলাদেশের একটা বড় সমস্যা রাজনৈতিক লড়াই, তার থেকে ভেতরে ভেতরে কিন্তু থেকে গেছে সাংস্কৃতিক যে দ্বন্দ্ব। সেই সাংস্কৃতিক দ্বন্দ্বের ফলেই আমরা বিভিন্ন সময় জাতীয় দিবস থেকে শুরু করে নিয়ে জাতীয় ঘটনাবলিতে অনেক ধরনের আক্রমণ দেখি এবং প্রতিষ্ঠানের ওপর আক্রমণ হয়। তো এখন ধরেন এই যে গণমাধ্যম এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে হামলা হলো, এক পক্ষ আরেক পক্ষকে দুষবে কিংবা এরপর আবার আক্রমণ করে কথা বলবে। প্রগতিশীলতা যেমন বাংলাদেশের অংশ, তেমনি ধর্মীয় মূল্যবোধ বাংলাদেশের অংশ, সব কিছুই। তো এখন এই দুপক্ষ কিংবা সব পক্ষের ঐক্য কতটা জরুরি এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে গেলে, বিশেষ করে সামনে নির্বাচন, সেই নির্বাচনটার দিকে আমরা যদি এগিয়ে যেতে চাই? না, অবশ্যই এটা তো খুব গুরুত্বপূর্ণ। আর এইখানে এগেইন মানে কয়েকটা কথা আমার মনে হয় বলা খুব দরকার। যে এই যে আমরা যেটা বলছি, একটা হচ্ছে কি আমাদের জাতীয় জীবনের হিস্ট্রিক্যাল কিছু মুভমেন্ট, সেগুলো নিয়ে আসলে বিতর্ক করবার কিছু নেই। সেটা নিয়ে যারা বিতর্ক ওঠানোর চেষ্টা করে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু আপনি যেটা বললেন যে এই যে কালচারাল ডাইমেনশন থেকে যে পার্থক্য, এই পার্থক্যটা থাকা খুব অস্বাভাবিক কিছু না। আপনি যদি পলিটিক্যাল স্পেকট্রামেও দেখেন, লিবারেল বা কনজারভেটিভ জায়গা থেকে, বা আপনার হচ্ছে গিয়ে কালচারাল যেই ফোকাসটা সেইটা ডেভেলপ করার ক্ষেত্রে থেকে, এই পার্থক্যটা থাকাটা সমস্যার কিছু না। ইস্যুটা হচ্ছে যে আপনি এই ডিফারেন্সটাকে অ্যাকনলেজ করে একই সাথে কো এক্সিস্ট করতে পারছেন কিনা। অ্যাটাক প্রোগ্রেসিভ থেকে অন্য অ্যাঙ্গেলে আসুক, বা ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আসুক, বা ধর্মীয় মূল্যবোধ থেকে প্রোগ্রেসিভের জায়গা আসুক, কোনো ধরনের অ্যাটাকই যেন না হয়। প্রত্যেকটা ভয়েস যেন হচ্ছে কি একজন আরেকজনের সাথে ডায়ালগের জায়গায় আসে। কারণ আমি যেটা একটু আগেও বলছিলাম যে আপনি যদি কোনো একটা আইডিয়ার সাথে অ্যাড্রেস করতে চান বা ডিল করতে চান, আপনাকে ওই অন্য একটা বা একটা আইডিয়া দিয়েই করতে হবে। আইডিয়া দিয়েই আপনাকে আইডিয়াকে ডিল করতে হবে। আপনি অ্যাটাক করে এসে করতে পারবেন না। এইটুক আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় যে সকল পক্ষের মধ্যে থাকতে হবে। যে আমরা দ্বিমত করব, আমাদের মধ্যে মতের মিল হবে না, আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে, আমাদের ডাইমেনশনের পার্থক্য থাকবে, বাট তোমার যে অস্তিত্ব সেটাকে আমি অ্যাকনলেজ করি, তোমার যে টিকে থাকার যে অধিকার সেটাকে আমি অ্যাকনলেজ করি, একই সাথে তুমিও আমার এই অধিকারটাকে অ্যাকনলেজ করি। শুধুমাত্র এইটুক। আমাকে ওইটার সাথে একমত হতে হবে না, বা আমার সাথে এসে হচ্ছে গিয়ে আমার দলে যোগ দিতে হবে না। ইট ডাজন্ট নিড টু বি লাইক দ্যাট। এই অ্যাকনলেজমেন্টটা এবং এই শ্রদ্ধাটা এবং এই ডায়ালগটা, এইটা ছাড়া এই পোস্ট আগস্ট 5 যে বাস্তবতায় আমরা আছি, সেখানে আমাদের পক্ষে আসলে টিকে থাকার কোনো রাস্তা নেই। একই বিষয়ে আমরা একটু জানতে চাই মুন্সি বোরহান মাহমুদের কাছে। মুন্সি বোরহান মাহমুদ, যে আধিপত্যবাদ বিরোধী লড়াই করতেন ওসমান হাদি, তিনি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন এবং সোচ্চার থাকতে বলেছেন, এবং বলেছেন যে বিএনপি যদি এর আরও আধিপত্যবাদী কোনো শক্তির সাথে হাত মিলিয়ে ক্ষমতায় আসে, কিংবা জামাত যদি এটি করতে চায়, কিংবা এনসিপি যদি করতে চায়, সবার বিরুদ্ধেই তার অবস্থান। এই যে গত কয়েক সপ্তাহের ঘটনা পরম্পরা, বিশেষ করে গত 24 ঘন্টায়, এর মধ্য দিয়ে কি আধিপত্যবাদী যে শক্তি, তাদেরই এক ধরনের আপনি মানে তারা তাদের খাতায় পয়েন্ট যুক্ত হলো কিনা, কিংবা তারাই লাভবান হলো কিনা, কি মনে করেন? আপনি একটু আনমিউট করবেন, আপনার সম্ভবত মাইক্রোফোনটা মিউট করা আছে। দুঃখিত, আমি এখন শুনতে পাচ্ছি নিশ্চয়ই? তো আমি এই ব্যাপারে দ্বিমত করব যে তিনি যেভাবে বলেছেন যে বিএনপির ভিতরে আধিপত্যবাদী থাকলে আমি তার প্রতিবাদ করব, তেমনি ভাবে বিএনপিকে ওন করে সবচেয়ে বেশি কথা এই ওসমান হাদি বলেছেন। খালেদা জিয়ার পক্ষে এবং শহীদ জিয়ার পক্ষে অত্যন্ত চমৎকারভাবে মূল্যায়ন করে কথা বলা, শ্রদ্ধার সাথে কথা বলা, এবং এই বিএনপির প্রকৃত জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে সোচ্চার কণ্ঠে কথা বলা, এবং একই মঞ্চে দাঁড় করানোর জন্য বিএনপি, জামাত এবং এনসিপি সহ সকল পলিটিক্যাল দলগুলোকে। যেভাবে তিনি ভালোবাসতেন খালেদা জিয়াকে, সেভাবে তিনি ভালোবাসতেন হাসনাতকে, সেভাবে তিনি ভালোবাসতেন জামাত ইসলামের অনেক লিডারদেরকে। তিনি রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী ছিলেন না। তিনি তার
রাজনৈতিক উদ্দেশ্যই ছিল একটা চমৎকার ইনক্লুসিভ পরিবেশ তৈরি করা, এবং সেই ইনক্লুসিভ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন এবং ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছেন সকল বক্তব্যে, সকল তার আয়োজনে, সেই কথা কিন্তু এত স্পষ্ট করে অনেককে আমরা বলতে শুনিনি। আবার তিনি একইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কেউ আধিপত্যবাদের পক্ষে কথা বলেছেন, তিনি স্পষ্ট ভাষায় এবং কোনো ধরনের রাগঢাক না রেখে তিনি প্রতিবাদ করেছেন। তো এখানে কথা হচ্ছে যে তাহলে তার শত্রুতা তারা কারা করেছে? মূলত আমাদের বাংলাদেশ পন্থীরা নয়, মূলত যারা এই আধিপত্যবাদের জন্য যুগ যুগ ধরে বাংলাদেশ তাদের জাল বিছিয়েছে, তাদের পরিবেশ তৈরি করেছে, তারা এখানে মাকড়সার জালের মতো তাদের মানে ফাঁদ পেতে রেখেছে বাংলাদেশটাকে আধিপত্যবাদের অংশ করার জন্য এবং বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার জন্য। তাদের জন্যই সে আসলে হুমকি ছিল। বাংলাদেশে কোনো পলিটিক্যাল ব্যক্তির জন্য তিনি আসলে হুমকি ছিলেন না, কারণ তার প্রত্যেকটা বক্তব্যে যেমন রাজনৈতিক দলের সমালোচনা থাকতো, তেমনই ভাবে তার চাইতে উচ্চ কণ্ঠে সেই দলগুলোর ব্যাপারে তার প্রশংসা থাকতো এবং ওই দলের সম্মানী ব্যক্তিদের জন্য তার সম্মান জড়িয়ে পড়তো তার প্রত্যেকটা বক্তব্যে। সে কারণে আমি মনে করি না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাকে নিয়ে হিংসা করবে বা তাকে শত্রু মনে করবে। আমি মনে করি তার শত্রুতা এই বাংলাদেশ এর ভিতরে নয়, বরং বাংলাদেশের সীমানার বাইরে গিয়ে যাদের জন্য সে হুমকি হয়ে দাঁড়িয়েছে, এই বাংলাদেশের ইতিহাসে শুরু থেকেই যারাই বাংলাদেশের জন্য শক্তি হয়ে দাঁড়িয়েছে, যারাই বাংলাদেশের জন্য সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে, সকলকেই আমরা দেখেছি গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে। এই ব্যাপারে আমাদের সাবধান হতে হবে এবং আমি মনে করি ওসমান হাদি তাদেরই নিশানার ফল। হ্যাঁ, হতে পারে বাংলাদেশে কোনো একটা ব্যবস্থাপনা তাকে কাজ করেছে, কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়া থেকে শুরু করে সবকিছুর পেছনেই আমরা মনে করি বহিঃশত্রুর বিশাল ভূমিকা এখানে আছে। ডক্টর আসিফ শাহান, আপনি একজন গবেষকও বটে। আসলে তিনি যে শত্রুর কথা বলছেন, আসলে সবসময় এক শত্রুর কথা তিনি বলছেন, এতে করে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় প্রতিবেশী দেশের আধিপত্যবাদের কথা বলা হচ্ছে। তো বাংলাদেশের যে এখন জিওপলিটিক্স, এই বাস্তবতায় যেই কনটেক্সটে আলোচনা হচ্ছে যে আধিপত্যবাদের প্রশ্ন, আমরা অলরেডি দুই দেশের মধ্যে এক ধরনের শিথিল সম্পর্ক দেখছি। সব মিলিয়ে পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? দেখুন, মানে আধিপত্যবাদের যে ব্যাপারটা বা একটা দেশের উপরে হচ্ছে গিয়ে তার ইচ্ছা অনিচ্ছার বাইরে যে চাপিয়ে দেওয়ার যে বাস্তবতা, সেটা তো ভুল কিছু নয়, সেটা তো অসত্য কিছু নয়। ইস্যুটা হচ্ছে আপনি এটাকে ডিল করবেন কিভাবে, এটাকে আপনি অ্যাড্রেস করবেন কিভাবে। এখন আপনি যদি আপনার হচ্ছে গিয়ে তাহলে ক্যাপাসিটি বিল্ড করতে হবে, আপনার ডিপ্লোম্যাটিক যে ক্যাপাসিটি সেটা বিল্ড করতে হবে। অনেক সময়ই যে আপনি যদি খুব মানে ফ্ল্যাশি স্পিচ দেন কিন্তু সেটাকে ফলো থ্রু করার মতো ক্যাপাসিটি যদি আপনার না থাকে, তাহলে এসেনশিয়ালি আপনি আসলে রাষ্ট্রের জন্য কোনো মঙ্গল বয়ে আনছেন না। এই আন্ডারস্ট্যান্ডিং থাকার মধ্যে আমি কোনো ধরনের সমস্যা দেখি না। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ব্যক্তির এই উদ্দেশ্য অবশ্যই থাকা উচিত যে আমার দেশটাকে আমি কীভাবে হচ্ছে কারো সামনের দিকে আগাতে নিতে পারি, যে জায়গাগুলোতে আমাকে প্রবলেম ফেস করতে হয় সেগুলোকে আমি কীভাবে অ্যাড্রেস করতে পারি। এবং এই অ্যাড্রেস করাটা হচ্ছে মূল ইস্যু, যেটা আমি বললাম যে আমি কূটনৈতিক চ্যানেলে কোনটা কীভাবে করতে পারবো, তাহলে সেটার জন্য আমার ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি কীভাবে বাড়াতে হবে। আমি এই উপায়ে পারছি না, ইন্টারন্যাশনালি আমি হচ্ছে গিয়ে এটাকে কীভাবে অ্যাড্রেস করতে পারি। আমি যদি এইভাবে না পারি, আমি কোন ধরনের নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যেতে পারি, কোন ধরনের বার্গেনিংয়ের মধ্যে যেতে পারি, আমি আমার বন্ধুত্বের সম্পর্ক বা আমার রিলেশনশিপটা অন্য কোন জায়গাটায় তৈরি করলে সেটা হচ্ছে কি এটা একটা ডিটারেন্স হিসেবে কাজ করতে পারে। এই আলোচনাগুলো এইগুলো করতে হবে। আপনি যদি আগেই যেটা বললাম যে ফ্ল্যাশি স্পিচগুলো দেন কিন্তু সেটাকে বাস্তবায়ন করার মতো ক্ষমতা আপনার নেই, তাহলে আপনি আসলে এক অর্থে বিপদই ডেকে আনেন। সো এইখানে আপনার সামর্থ্য এবং সেই অনুযায়ী কাজ করবার এবং একই সাথে প্ল্যানটা, আমার এই সামর্থ্যটা আমি কীভাবে আরও বাড়াতে পারি, এই প্রত্যেকটা একটা সমন্বিত রূপে আসলে কাজ করবে। ডক্টর আব্দুল আহাদ, হাদি নেই, এটি এখন বাস্তবতা। এখন এই হাদিবিহীন যে তরুণ সমাজের আন্দোলন, সেই জায়গায় একটা শূন্যতা থাকবে। আপনারা পরবর্তী দিনগুলোতে কি ভাবছেন? কালকে তার জানাজা এবং দাফন হবে। এখন আপনাদের আন্দোলনের কৌশল কি হবে? যে এই যে বারবার আধিপত্যবাদ বিরোধী স্লোগান তোলা কিংবা পতিত আওয়ামী লীগ বা আওয়ামী লীগ যে চলে গেছে তাদেরকে নিয়ে কথা বলা, এই বৃত্তে নাকি নতুন কিছু আপনারা পলিসি ঠিক করবেন? জি, ধন্যবাদ। আসলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে হাদি শুধু আওয়ামী লীগ বা
বিভিন্ন রাজনৈতিক দল সবার সম্পর্কেই কিন্তু সমালোচনা করেছেন, কথা বলেছেন, কিন্তু এর বাইরেও যেটা মনে হয়েছে যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, সেই ইন্ডিয়া সম্পর্কে আমাদের যদি আমরা দেখি বিগত 17 বছরে কিছু চুক্তি হয়েছে একদম, যেটা কিনা একদম উন্মুক্তভাবে ইন্ডিয়াকে ফোকাস করে ইন্ডিয়ার ইন্টারেস্টটা গ্রো করে বাংলাদেশের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকলেও কিন্তু চুক্তিগুলো হয়েছে এবং এগুলো নিয়ে কিন্তু হাদি খুব বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে যতগুলো নদী আছে এর মধ্যে প্রায় 54টা নদী কিন্তু আসলে একাত্মভাবে ইন্ডিয়া তাদের বাদ দিয়ে আমাদেরকে কৃষি ভাতে মাছে মারছে। এবং একইভাবে আরও আমি যদি হেলথ সেক্টরের কথা বলি, আমাদের যে ডায়ালাইসিস সহকারে অনেকগুলো চুক্তি হয়েছে। তো আসলে আমাদের পলিসিটা নেক্সট হবে যে আমরা বাংলাদেশ প্রশ্নে আপোষহীন এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্য যেই ফ্যাসিবাদ শক্তি ছিল তাদের ব্যাপারে আপোষহীন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার হতে হবে এবং আমাদের যে মিনিমাম সংস্কার হওয়ার কথা ছিল, আমাদের যে রাষ্ট্রীয় সংস্কারগুলো সেই করতে হবে। আমরা সংস্কারগুলো আলোচনা হতে হবে। একেবারে শেষ পর্যায়ে ডাক্তার আব্দুল আহাদ, আপনি পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশ প্রশ্নে আপনারা আপোষহীন থাকবেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। ভালো থাকবেন।